একটি ব্রেকিং নিউজ দিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। যদি প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি যোগ আছে পশ্চিমবাংলায়, তাহলে তিনি পদত্যাগ করবেন। এই এই চ্যালেঞ্জটা তিনি ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং তিনি এটাও বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর নামে কমপ্লেন জানাবেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবে। আমরা যদি না ভাবি তাহলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না। তাই আসুন আমি আপনাদেরকে খোরাক যোগাই, আপনারা ভাবতে থাকুন আগামী প্রজন্মের জন্য। যে কথায় বলছিলাম প্রতিবেদনের শুরুতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতেই সেই চ্যালেঞ্জটা দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন বাংলায় জম্মু কাশ্মীরের জঙ্গিদেরকে পাওয়া যাচ্ছে এবং এটা একটা দ্বিতীয়, টিএমসিকে বলেছে দ্বিতীয় মুসলিম লীগ 2 দল। এবং এটাতে ভীষণ খাপ্পা মুখ্যমন্ত্রী। তিনি ভরা বিধানসভায় দাঁড়িয়ে, যদিও শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে, তবুও তার উদ্দেশ্য করেই আজকে প্রসঙ্গ তুলেছেন এবং তিনি বলেছেন যে আমি যদি জঙ্গি হই, এটা যদি প্রমাণিত হয়ে যায় যে আমার সঙ্গে কোনো জঙ্গি যোগ আছে, তাহলে আমি পদত্যাগ করব। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছেই কেন কমপ্লেনটা, প্রধানমন্ত্রীর কাছে কেন? কারণ মেরুকরণের যে রাজনীতি চলছে, আমি আগাগোড়াই বলে আসছিলাম, পশ্চিমবাংলার যে এই যে পোলারাইজেশন ধর্মের ভিত্তিতে, এখন দুটোই পক্ষ সমানে সমানে চলছে। বিজেপিও ছেড়ে কথা বলছে না। এবং এই যে কুম্ভ মেলা হিন্দুদেরকে কিন্তু অনেকটাই একত্রিত করে দিয়েছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি কোনো ধর্মের আলোচনা করছি না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে, অনেকেই বলছেন, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, এই হিন্দুদেরকে জাগতে বলেছেন। তিনি কিন্তু দেখুন অনেক দিন আগে থেকেই এই মুসলিমদেরকে কিন্তু এই যে একটা সভাতে তিনি বলেছিলেন যে সংখ্যালঘু মোর্চা দরকার নেই, সংখ্যালঘু মোর্চা বিজেপির যেটা আছে তার দরকার নেই। এটা কিন্তু অনেক দিন আগে বলেছিলেন। আমি জানি না, কারণ রাজনীতি সবসময় সম্ভাবনাময়। আজকে সিপিএমের এই যে 34 বছরের ব্যাকবোনটা ছিল কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। তারা যখন পাল্টি খেয়ে গেল, টিএমসি তৈরি হলো, টিএমসি রাজত্ব শুরু হলো এবং 15 বছর, প্রায় 14 বছর কমপ্লিট, 15 বছর চলছে, 26-এ ভোট, 15 বছর কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উপরেই কিন্তু টিকে আছে। হিন্দুত্ব ভোট যেটা, সেটা কিন্তু পোলারাইজেশন হয়ে আছে। খুব কম সংখ্যক লোক এখন কিন্তু বিজেপিকে ভোট দেয়, বিজেপিকে ছেড়ে যায়নি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটু তো মনে হয় চিন্তিত আমাদের মুখ্যমন্ত্রী। কারণ এই যে কথাগুলি বলছেন আমাদের বিরোধী দলনেতা, তাতে তার উপরে ডাইরেক্টলি একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেই তকমায় তিনি কিন্তু বিদ্ধ হচ্ছেন। এটা বলেই তার মনে হচ্ছে বলেই তিনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত কমপ্লেন করবেন। পক্ষান্তরে শুভেন্দু অধিকারীও কিন্তু ছেড়ে কথা বলেননি। তিনি কিন্তু বলেছেন যে আমার যদি প্রাণ নাশের যে হুমকি দেওয়া হয়েছে, আশঙ্কা করছেন যে তার প্রাণ নাশ হতে পারে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে যে কথাগুলি বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমি কিন্তু অমিত শাহর কাছে গৃহ মন্ত্রণালয়ে ভিডিও রেকর্ডিং সহ কমপ্লেন করবেন। যে কথাগুলি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। সুতরাং তরজা কিন্তু একদম চরম জায়গায়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই কারণেই মোহন ভাগবতজি কিন্তু এইখানে দেখুন, বিজেপি টিএমসি কেউ কিচ্ছু না, এখানে সবটাই খেলা হচ্ছে আরএসএসের।
আমি প্রতিটা আগের প্রতিবেদনগুলি আমার দেখবেন আরএসএস কী করতে পারে কী করতে পারে না। এতটা অ্যাগ্রেসিভলি মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন, তার পিছনে কিন্তু এই দুদিন আগে আরএসএস যে বাংলায় প্রায় 6-7 দিন ধরে থেকে যেসব করে গেছেন, এটা কিন্তু তাকে একটু হলেও টলিয়ে দিয়েছে বলে আমার মনে হয়। আমার ব্যক্তিগত মতামত, একটু হয়তো চিন্তিত হয়ে পড়েছেন জানি না। তবুও 2026-এর টিএমসিকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। এখনও সেই জায়গায় কিন্তু টিএমসিকে বিজেপি নিয়ে যেতে পারেনি। তার মধ্যে তাদের যে এই যে অঞ্চলের যে প্রধান সব মানে অঞ্চল কমিটি তৈরি হচ্ছে, একদম গৃহযুদ্ধ লেগে গেছে, মানে বিজেপির অন্দরেই গৃহযুদ্ধ লেগে গেছে। আমি বিভিন্ন এমএলএ এমপিদের কথা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তারা নানা রকমভাবে বলছেন কে করছে, কেন করছে, কি কারণে করছে। জগন্নাথ চট্টোপাধ্যায় একটা মন্তব্য করে বসে থাকলো, তাকে বলা হচ্ছে টিএমসির দালাল। কোন মানুষ কি দেখছে? মানুষ যেটা দেখছে সেটা যদি সত্যি হয় তাহলে আগামী দিন কিন্তু বিজেপির খুব ভালো নয়। বিজেপির কিন্তু মরণ পাখা গজানোর এটা একটা লক্ষণ। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে একটা কথা আছে বাংলায়, তো আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে বিজেপি যেটা করছে, কোথাকার চেনে না, ব্যাঙ্গালোরে বসে আছে, তার সঙ্গে কোনো আলোচনা নেই, তাকে করে দিয়েছে নেতা। মানে তার নাম বেরিয়ে গেছে এই অঞ্চলের যেসব হচ্ছে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছে, তাতে নাম বেরিয়ে গেছে। হায়দ্রাবাদে বসে আছে, এলাহাবাদে কুম্ভে গেছে, নাম বেরিয়ে গেছে। এই যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এমএলএর একটা ভিডিও দেখলাম, তিনিও একই কমপ্লেন করছেন। কে করছে এসব, কেন করছে? দলটাকে ডোবানোর জন্য করছে। তো সুতরাং মানুষ সব দেখতে পাচ্ছে বিজেপির আগামী দিনটা কিন্তু সুখকর নয়, এটুকু বলতে পারি। কারণ আর তো বেশি দিন বাকি নেই, 8-9 মাস, খুব বড় জোর 1 বছর, ধরে নিলাম 12 মাস। যদি সামনের মার্চ এপ্রিলে ভোট হয়, 12 মাস আর বাকি, ফেব্রুয়ারি চলছে। তো সুতরাং এই অবস্থায় বিজেপি ঘর গুছাতে পারছে না, অগোছালো হয়ে যাচ্ছে তাদের ঘরের অবস্থা। তো এই ঘর গোছানোর মাঝখানেই কিন্তু একটা বিশাল বড় একটা মানে যুদ্ধ লেগে গেল, যেটা ধর্ম নিয়ে। এই যে ধর্ম, হুমকি দিলেন মুখ্যমন্ত্রী, ইনি বলছেন প্রাণনাশের হুমকি, উনি বলছেন আমাকে জঙ্গি বলেছে, আমি প্রমাণ করলে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। এই যে একটা চলে গেল, ইনি বলছেন আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, আরেকজন বলছেন আমি গৃহমন্ত্রীর কাছে যাব। এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু মানুষ দেখছে। কিভাবে নিবে, কিভাবে কে জিতবে কে হারবে সেটা তো সময় কথা বলে দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি প্রধানমন্ত্রীর কাছেই যান, তাহলে কি সেটিং তত্ত্বটাকে আবার একটুখানি উস্কে দেওয়ার চেষ্টা করা? পশ্চিমবাংলায় দিদিমণি যেটা করছেন, সেটা কি ওই সেটিং তত্ত্বটাকে উস্কে দিয়ে বিজেপিকে ডাউন করে রাখার একটা পরিকল্পনা? জানি না, হতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে যে হঠাৎ করে তিনি প্রধানমন্ত্রীর কাছেই কেন অভিযোগটা জানানোর জন্য বললেন যে আমি অভিযোগ জানাবো প্রধানমন্ত্রীর কাছে। এটাতে কি বোঝা যাচ্ছে? জনমানসের মধ্যে যেটা হচ্ছে যে আচ্ছা, দিদি এবং মোদির যে সেটিং তত্ত্বটা বাংলায় ঘুরে বেড়ায়, সেটাই তো একদম ঘুরে ফিরে সেটাই আসছে। এবং মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন বেরোচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করব, তাহলে সেটা আরও মানে একদম কংক্রিট হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে অন্য রণকৌশল নিতে হবে, যে রণকৌশলে টিএমসিকে অন্তত পর্যদস্তু করা যায়। কিভাবে করা যাবে, কি হবে, সেটা তাদের ব্যাপার, তাদের রাজনৈতিক পর্যালোচনার ব্যাপার। এইখানে আমার কিছু নেই। কিন্তু সাধারণ মানুষকে তো বোঝাতে হবে যে আমরা এই ব্যাপারটাই নেই, মানে সেটিংয়ে নেই। এই যে সেটিংয়ের একটা কিন্তু আবার একটা সেই জায়গায় পুরনো জায়গায় কিন্তু নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী ফেলে দিলেন খুব সুচতুরভাবে, মানে খুবই চালাকির মাধ্যমে নিয়ে গিয়ে এই জায়গাটা কিন্তু আবার ফেলে দিলেন, যাতে উস্কে উঠল সেটিং তত্ত্বটা। কাল থেকে দেখবেন আবার সেই সারা গ্রামে গঞ্জে রাস্তায় শহরে বাসে ট্রামে প্লেনে ট্রেনে সব জায়গাতেই ওই আবার সেটিং তত্ত্বের গল্পটা হবে। এবং এটাই হবে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে। গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বিজেপির নেতাকর্মীদের। আসলে বিজেপির তো নেতাকর্মী
কেউ নেই। পুরনো যারা ছিল সত্যিকারের নেতা তারা সাইড লাইনে বসে আছে। আমি আগাগোড়ায় বলেছি, যারা কাজ করেছিল 2024 পর্যন্ত ইলেকশানে, তারপরে যখন এই অর্থনৈতিক তছরূপের খবরটা সামনে আসে তখন সবাই সাইড হয়ে যায়। যারা প্রকৃত দলটাকে ভালোবাসে তারা তো এইসব তছরূপগুলিকে মেনে নেবে না। আজকে যেটা খবরে প্রকাশ, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে 40 থেকে 45% বুথ প্রেসিডেন্ট টিএমসির লোক তারা টাকা নিয়েছে, সই করিয়েছে 20,000 টাকার ভাউচারে দিয়েছে, তারা পেয়েছে 8,000 টাকা, বাকি 12,000 টাকা পকেটস্থ করেছেন যারা, তারা এখনও বহাল তবিয়তে, তাদের কোনো হয়নি। অনেক হয়তো অভিযোগ জমা পড়েছে দপ্তরে, বিভিন্ন জেলা দপ্তরে, রাজ্য দপ্তরেও পর্যন্ত জমা পড়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। সাধারণ লোক, সাধারণ নেতাকর্মীরা সেটা সুরাহা পায়নি, সাইড লাইনে বসে গেছেন। অ্যাক্টিভ কর্মী নেই বললেই চলে। 2 নম্বরই ধান্দাবাজগুলি এখন বিজেপিকে চালাচ্ছে। তা না হলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো লোকের ওই রকম একটা পোস্ট হয়? আপনারা তো সবাই দেখেছেন কী ধরনের পোস্ট তিনি করেছিলেন। এটা তো উস্কে দেওয়া, ওই সেটিং তত্ত্বটাকেই, ওখানে সেটিং তত্ত্বর কথাটা উনি উল্লেখ করেছিলেন। তো সেটিং তত্ত্বটাকে উস্কে দিয়ে ওই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নামটা না তুললেই কি হতো না? আমার তো মনে হয় এইসব হচ্ছে ভেতরের, মানে করব বিজেপি, সশরীরে বিজেপিতে থাকব, কিন্তু কাজ করব হচ্ছে অন্য দলের, শাসক দলের হয়ে। এবং কিভাবে একদম শেষ করে দেওয়া যায় তৃণমূল স্তর থেকে, মানে গাছ, মানে গোড়া থেকে কেটে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করার জন্য এরা টপ লেভেলে বসে আছে। আমি অমিতাভ চক্রবর্তীর নামও বলেছিলাম, আগে দেখে নেবেন আমি কি বলেছিলাম, সেগুলি মিলিয়ে নেবেন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও আমি কিন্তু তখন বলেছিলাম। আজকে কিন্তু বিজেপির লোকজনই বলছেন যে হ্যাঁ, এটা ঠিক হয়নি। এবং যদি তার সাহসই থাকতো তাহলে তার পোস্টটা রেখে দিয়ে তিনি এক্সপ্লেনেশন দিতে পারতো। তা না করে তিনি পোস্টটাই ডিলিট করে দিলেন। কেন ডিলিট করে দিলেন? ডিলিট করে এই কারণে দিলেন যে যা করার করে দিয়েছি, এবার আমি সাফ হয়ে যাই, পরিষ্কার হয়ে যাই। কিন্তু তাতে মানুষ ভুল বোঝে না। মানুষ যেটা বোঝে, যা বোঝায় তারা সেটা বুঝে গেছে। তো এই জায়গাগুলিতে বিজেপি কিন্তু এখনও নড়বড়ে, একেবারেই নড়বড়ে। 26-এর ইলেকশন আর সময়ের অপেক্ষা, কিছুদিন পরে হবে। আর এই যে মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের, আমি তো বারবারই বলেছি এরকম ডাইনামিক মুখ্যমন্ত্রী পাবেন না। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ডাইনামিক না যেরকম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এবার দলটা চুরিচামারিতে শেষ হয়ে গেছে। চুরিচামারি করতে করতে দলটার একেবারে মানে হাড় পাজরা বেরিয়ে গেছে, আর কিছু নেই। সেই জন্যে মানুষ খুঁজছে, সাবস্টিটিউট একটা দল খুঁজছে। কিন্তু সাবস্টিটিউট দল বিজেপিকে চাইছে, কিন্তু বিজেপিতে মুখ নেই। কাকে বিশ্বাস করবে? আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে লোক আছে, কিন্তু সংগঠনে তিনি নেই, তিনি সংগঠনে কিছু করেন না। শুভেন্দু অধিকারী প্রচুর লোক জমায়েত করে দিতে পারেন, কিন্তু সংগঠন নিয়ে তিনি কোনো করেন না। তিনি মমতা ব্যানার্জির 101টা ভুল ধরতে পারেন, তিনি 101 রকম আইন জানেন, তিনি বিধানসভা প্রচুর দিন অ্যাজ এ বিধায়ক ছিলেন, তিনি মন্ত্রীও ছিলেন। সুতরাং বিধানসভার নিয়মকানুন, বিজেপির যারা এই যে 77 জন হয়েছিলেন তার থেকে বেশি কিন্তু উনি জানেন নিয়মকানুন। আজকে সাসপেন্ড করেন কেন সাসপেন্ড করে? বিরোধিতা যে পরিমাণে করেন শুভেন্দু অধিকারী, সেই পরিমাণে টিএমসির মধ্যেও সেই লোক নেই, ওই 2-1 জন ছাড়া। দেখবেন বেশিরভাগ বিধানসভাতেই দেখবেন যে কেউ বলছে না। ওই চন্দ্রিমা ভট্টাচার্য একটু বললো, মাঝখানে ঢুকে গেল অন্য লোক। তো